আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। চিল্লাইয়া ভাত হয় না রে ভাই, প্রমাণ দেখান। যখনই সে বলছে যে আশেপাশেও সেই দুই চারজন চান্দাবাজ আছেন, তখনই সামনে থেকে বলতেছেন ভাই প্রমাণ দেখান। আগের মতো পাইছেন, আগের দেশের নাই, একেবারে সবকিছু উৎপায় ভালাবো। যখনই বললেন যে চিল্লাইয়া ভাত হয় না ভাই, প্রমাণ দেখান, তখনই লেজ গুটিয়ে পালালেন। যেহেতু পত্রিকা হয় সেহেতু আপনাদেরকে আমি একটা ভিডিও ফুটেজ দেখাবো। ভিডিও আছে, স্টকে আছে, সুন্দরভাবে আছে, আপনাদেরকে দেখাবো। তার আগে ছোট্ট করে আপনাদেরকে বলে দেই যে দেখেন, এই যে ডক্টর ইউনূস, তিনি প্রথমে রূপান্তরিত হলেন সিন্দাবাদের বুড়ো নামে। তারপরে তিনি যখন একবার ঘাড়ে চেপে বসলেন, তখন সিন্দাবাদের দৈত্যে রূপান্তরিত হলেন। তার শাসনামলে বাংলাদেশের কি বলবো, যে একটা রাষ্ট্রের সংবিধান অনুযায়ী শপথ নেওয়ার পরে সেই রাষ্ট্রের সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া, নতুন নতুন মানে রিসেট বাটন পুশ করা, ইতিহাস ঐতিহ্য সকল কিছু ভুল অন্বিত করার জন্য তাকে আমন্ত্রণ যারা জানিয়েছিলেন, তারা এখনো কিন্তু বাংলাদেশে আছেন। হয়তোবা তিনি তার লাগেজ গোছে গত রাত্রে পালিয়ে গেছেন। আমি বলেছি মাত্র 2 দিনের মাথায় এভাবে পালাতে হলো জমিদারের নাতি সাজদিস আলমকে। আমার আলোচনা যারা অতীত থেকে শুনে আসতেছেন, যখন আমরা দেখলাম যে এই সাজদিস আলমেরা তাদের যৌবন চলতেছে, মানে কোন যৌবন, যে যে ক্ষমতার যৌবনকাল, সবে মাত্র ক্ষমতায় তারা আসছেন। আপনি যেভাবেই বলেন না কেন, ডক্টর ইউনূস সরকারে যতদিন থাকছে, এর সাজদিসরাও ততদিন সরকারে ছিলেন, এটাই বাস্তবতা। তারাই সরকারকে নিয়োগ করছিলেন, কারণ সরকারের নিয়োগকর্তা তারা। তাহলে কি আপনি বলতে পারেন তাদের পাওয়ার ছিল না? ওরে হুঙ্কার, ওরে গর্জন। রাজনীতিবিদ যাদের অভিজ্ঞতা আছে, যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতি করতেছেন এবং বাংলাদেশকে সার্ভিস দিতেছেন, সেই জায়গাতে সেই সমস্ত প্রবীণ রাজনীতিবিদদের হেয় করতে হতো সার্ভিস আলমেরা ছাড়েন নাই। তারা তো বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছেন, তারা এমন ভাবে কথা বলছেন মনে হয় যে তারাই এই বাঙালি জাতির একমাত্র শ্রেষ্ঠ সন্তান। অতীতে বাঙালির জাতির মধ্যে বা এই বাংলাদেশে আর কোনো মানে সেই মাপের নেতাই নাই। 1947-এ পাকিস্তান ভাগ হয়েছে, ভারত থেকে পাকিস্তান হয়েছে, সেটাই সেই জিন্দাওয়ালি তো সেই কথাই বলে। দেখেন, আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখার পরে মূলত আলোচনা করি। এই জমিদারের নাতি, তিনি যখন তার যে আসন, তার যে নির্বাচনী এলাকা, সেখানে যখন তিনি শতাধিক মানে 100-রও অধিক তিনি যখন এই প্রাইভেট কার হাইস মাইকো নিয়ে শোডাউন দিলেন, তখনই আলোচনায় আসলো যে 2 দিন আগে লোকাল ট্রেনে চলাফেরা করা ব্যক্তি, 2 দিন আগে যারা এই কি বলে যে খুবই একেবারেই সাধারণভাবে জীবনযাপন করছে, মানে অর্থবিত্ত ছিল না, তারা শতাধিক গাড়ি নিয়ে শোডাউন দেয় কিভাবে? এই প্রশ্নটা যখন উঠলো, তখন তিনি কি করলেন? নিজেকে নিজে স্বঘোষিত জমিদারের নাতি নিজেকে, অথচ তার আপন চাচতো ভাই বলতেছেন যে আমার দাদা যদি জমিদারই হয়ে থাকতো, আমার চাচতো ভাই যদি জমিদারের নাতি হয়ে থাকে সাজদিস আলম, তাহলে আমি কেন বলি? এই প্রশ্নটা যখন করলো, তখনই ওই যে আবার চুপসে গেল তার বেলুনটা। আমি আরো আলোচনা করবো, তাকে আরো অনেক কথা বলার আছে। আপনারা সেই ভিডিওটা আগে দেখুন, সার্ভিস আলমের পালানোর ভিডিও। ভাব যখন বুঝতে পারছে যে বেশি একটা ভালো না, তিনি যে এই যে এতদিন যে কথা বলছেন, তার ওই যে সিন্দাবাদের দৈত্য যতদিন ক্ষমতায় ছিলেন, তখন তো তাকে পাল্টা প্রশ্ন করা বা তিনি একেবারে হুঙ্কার দিয়ে গর্জন দিয়ে কথা বলতেছেন, যদিও অযৌক্তিক, তারপরও সামনে কথা বলার বা তার কথাটা ধরে কাউন্টার দেওয়া এইরকম তো হয় নাই। তিনি বোধহয় মনে করছেন, দেখেন আমরা কিন্তু বারবার সচেতন করার চেষ্টা করছি যে তোমরা একটা পরশ পাথর পেয়েছো, তোমরা একজন সাধারণ শিক্ষার্থী ছিলে। এই কথাটা কিন্তু যখন তাদের সেই হেরম, তখনকার আমলের বলা। যারা আমার আলোচনা শোনেন তারা বুঝতে পারবেন, যারা শুনছেন তারা ঠিকই বুঝতে পারবেন। যখন তাদের একেবারে মানে তারা মনে করতো যে এরকমই বোধ হয়, এরকম দেশটা এরকমই এবং এইভাবেই চলে। আমরা কিন্তু বলার চেষ্টা করছি যে তোমরা একজন সাধারণ শিক্ষার্থী, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে, লোকাল ট্রেনে, লোকাল বাসে, লোকাল গাড়িতে চলাফেরা করতে, হোটেলের সস্তা খাবার খেয়ে জীবনযাপন করতে হতো, হোস্টেলে থাকতে, খুবই সাদামাটা। কিন্তু একটা আন্দোলন হয়েছে, যদিও আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছে, ছাত্রলীগের মধ্যে ছিল, সেটা তো আমরা তখন জানতাম না, পরবর্তীতে জানলাম। কিন্তু জীবনযাপন তো সাধারণভাবে ছিল। একটা আন্দোলন হলো, নিজের মুখোশগুলো ছুঁড়ে ফেলে দিয়ে তারা আন্দোলনের সামনের সারিতে আসলেন, আন্দোলন করলেন, একটা সরকার ক্ষমতাচ্যুত হলো, তারা একটা সরকারকে নিয়োগ করলেন। আর তারা কি মনে করলেন যে নতুন বাংলাদেশের জন্ম দিলেন, তারা এক একজন জাতির পিতা হিসেবে আবির্ভাব হতে লাগলেন। কি মানে এমন কি করে নাই? মুক্তিযুদ্ধের আতুর ঘর যেটাকে বলা হয়, যেখান থেকে এই বাংলাদেশের স্বাধীনতার কি বলে স্থপতি যেটা বলা হয়, ধানমন্ডির 32 নাম্বার, তাদের নেতৃত্বে তো ভাঙচুর হয়েছে। অবশ্যই টুডেন টুমোরো স্বাধীনতার পক্ষের শক্তি অবশ্যই এগুলোর বিচার করবে, আইনের মুখোমুখি করবে, কিন্তু যে ঘটনাটি ঘটছে তারা মুখে মানে হ্যাঁ আছে, এটা আপনি বলতে পারেন যে বিএনপির মধ্যে কি চাঁদাবাজ নেই? আছে চাঁদাবাজ, কিন্তু ওই যে 2-1 জনের জন্য আপনি তো পুরো দলকে বলতে পারেন না। যেমন কি আমরা গত 18 মাস বলে আসছি যে আওয়ামী লীগের মধ্যে 2-1 জন দুর্নীতিবাজ বা কিছু সংখ্যক দুর্নীতিগ্রস্ত, কিছু সংখ্যক অর্থ পাচারের জন্য তো পুরো দলকে আপনি সেই কাতারে ফেলতে পারেন না, এটাই বাস্তবতা। কিন্তু এই সার্ভিস আলমেরা কি করছে যে তারা সেই কাজগুলি করছে। ওই যে 2-1টা ভিডিও ভাইরাল হয়, দলের পক্ষ থেকে বহিষ্কার করা হয়, এখন সব জায়গায় সেই বক্তব্য
এখন আপনি ভাবুন তো বাংলাদেশের সব জায়গায় কি সেরকম? তার যে নির্বাচন এলাকা, সেই নির্বাচন এলাকায় তো তিনি তার কোনো গ্রহণযোগ্যতা নেই। যদি গ্রহণযোগ্যতা থাকতো তাহলে তো তিনি ফেল করতেন না, ফেল করতেন না। এখন এমন একটা জায়গায় গিয়ে এই ধরনের বক্তব্য